স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনেক। সরকার চাইলে বাধ্যগত গুম করতে পারে বা ডিসঅ্যাপিয়ারেন্স করতে পারে। আইনি প্রক্রিয়ায় বা আইনি মারপ্যাচে এক ধরনের গুম করার আইনি সুযোগ আছে। আইনটা কিন্তু দানব আইন, ইটস এ ডেভিল ল। এই কালাকানুন আসলে বাতিল করা উচিত, কিন্তু যখনই যেই সরকার ক্ষমতা আসে সে তখন এটা বাতিল না করে এইটা ব্যবহার করে তাদের নিজেদের ফায়দা হাসিল করত। বিশেষ ক্ষমতা আইনটা একটা কালো আইন, কিন্তু এটা বাতিল করার দায়িত্ব এবং ক্ষমতা রাষ্ট্রের। বিরোধী মত দমনে বারবার ব্যবহার হয়েছে বিশেষ ক্ষমতা আইন 1974। বারবার সকল সরকার বদল হলেও যা পরিবর্তন করেনি কেউ। নিপীড়ন বন্ধে এই কালো আইন বাতিলের বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। এখন বাণিজ্যে এ নিয়ে থাকছে বিস্তারিত। যদি সবাই এলসি করতে পারে 5 টাকার জায়গায় 6-7 টাকা যেতে পারবে, আর 25 টাকা যেতে পারবে না। ব্যাংক গেলে ফুল ভ্যালুতে এলসিও করতে পারছে না, দিচ্ছে না, টাকা নেই। রপ্তানি শুল্ক ছিল ওদের 40%, ওটাকে কমিয়ে এখন ওটা 20%-এর মধ্যে নিয়ে আসছে। আমদানি করা আছেন তাদেরকে সমান সুযোগ করে দিলে আমার মনে হয় যে বাজারে যে ঘাটতি সেটি আর হবে না। ডলার ও তারল্য সংকটে কোনো ব্যাংকই কম মার্জিনে এলসি খুলছে না। এমন পরিস্থিতিতে পণ্য আনতে গিয়ে চাপে পড়ছেন চট্টগ্রামের খাতুনগঞ্জের ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকরা। এতে তৈরি হচ্ছে ভোগ্য পণ্যের সরবরাহ সংকট। এখন বাণিজ্যে এ নিয়েও থাকছে বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এবং অন্যান্য উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষীয় বৈঠক শেষে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দিবাগত রাত 3:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের বহনকারী ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় রাত 9:30টায় ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইড লাইনের 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক বিশ্বের আন্তর্জাতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। তাই এটিকে বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উল্লেখ্য, গত 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যান ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীরা। ৭৪-এর বাকশাল আর ২৪-এর বেআইনি আয়নাঘর। বিনা অপরাধে যে কাউকে গ্রেফতার ও দমন কিভাবে হয়ে উঠল আইনগতভাবে বৈধ। কেউ ডাকেন কালো আইন, আবার কেউ বলেন নিবর্তন বা নিপীড়ন আইন। তবে বারবার সরকারের বদল হলেও বিনা অপরাধে বিরোধী মত দমনের এই আইন পরিবর্তন করেনি কেউ। বিশেষজ্ঞদের মতে সংবিধানের উল্লেখিত অনুচ্ছেদ ও এই আইন বাতিলের এখন কোনোই বিকল্প নেই। বিশেষ ক্ষমতা আইন 1974 কি আছে সে আইনে? বিশেষ ক্ষমতা আইনের 3 ধারায় যেই নিপীড়নমূলক বিষয়টা রয়েছে, এই নিপীড়নমূলক বিষয়টা হচ্ছে একজন মানুষকে সরকার চাইলেই বাধ্যগত গুম করতে পারে বা ডিসঅ্যাপিয়ারেন্স করতে পারে, এবং ডিসঅ্যাপিয়ারেন্স করার পরে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী এটা ডিসক্লোজ করতে বাধ্য নয় যে তাকে কেন ডিসঅ্যাপিয়ারেন্স করা হলো বা গুম করা হলো। এটা লম্বা একটা সময়। এই তরুণ আইনজীবীর মতে হজম করতে না পারা গুমের ঘটনা রাষ্ট্রদ্রোহিতার নামেই চালিয়ে দেয়া হতো এই আইনের বলেই। বিশেষ ক্ষমতা আইন, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই করেছিলেন, সেই আইনে কিন্তু আইনি প্রক্রিয়ায় বা আইনি মারপ্যাচে এক ধরনের গুম করার আইনি সুযোগ আছে। 3 থেকে শুরু করে 14 ধারা পর্যন্ত পরিষ্কারভাবে কিছু প্রিভেন্টিভ ডিটেনশন, যেটাকে আমরা বলি নিবর্তনমূলক আটক, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং ভেরি স্পেসিফিকলি 5 ধারাতে ওই আইনের বলাই আছে যে যখন কোনো ব্যক্তিকে নিবর্তনমূলক আটক রাখা হচ্ছে তখন কোথায় রাখা হবে সেই তথ্য আপনাকে দিতে বাধ্য না সরকার। সিস্টেমেটিক্যালি গুম করার একটা অপপ্রয়াস থেকে যাচ্ছে। আইনটা কিন্তু দানব আইন, ইটস এ ডেভিল ল।
এবং পরবর্তীকালে এই যে আটকে রাখা যায়, আইন দিয়ে আটকে রাখা যায়, এইটাই এদের শাসক গোষ্ঠীর, বিগত সরকারের শাসক গোষ্ঠী যারা ছিলেন তাদের মধ্যে এই প্রবণতাটা ছিল কাউকে গুম করে দেওয়া। যদি বলা যায় এর সূত্র কোথায়, এর বুদ্ধি কোথা থেকে এলো, এর সে দ্য সোর্স অফ দিস আয়নাঘর বলিয়া যাই বলি, এটা কিন্তু 33-এর যে বিধান রচনা করা হয়েছে নিবর্তনমূলক, সূচনা কিন্তু সেখান থেকে শুরু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী 2007 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী 629 জন মানুষ অপহরণ করেছে। এর মধ্যে 383 জন মানুষের খোঁজ এখনও পাওয়া যায়নি। সরকার বদলেছে বারবার, বিভিন্ন সময়ে এই আইনের প্রয়োগ হয়েছে, কিন্তু কেন তৈরি হয়েছিল এমন আইন? দেখুন, 1974-এ যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আসলো, সেই পাওয়ার্স অ্যাক্টটা আসার পেছনে যে ইতিহাস কাজ করেছে সেটা তো আমরা প্রায়শই রাজনীতিবিদদের বলতে শুনি যে এর মাধ্যমে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার একটা সুযোগ তৈরি করেছিল সেই সময় সরকার। তাদের মূল উদ্দেশ্যই ছিল যে এই দেশে অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না, কোনো ব্যক্তি থাকবে না, একমাত্র আওয়ামী লীগই একটা রাজনৈতিক দল থাকবে, রাজনৈতিকভাবে দমন করার জন্য ইচ্ছা মতো যে কোনো লোকের নিয়ে আপনি আটকে রাখলেন। এই কালাকানুন আসলে বাতিল করা উচিত। প্রত্যেক সরকারই শুধু আন্দোলন করতো যে আমরা বিশেষ ক্ষমতা আইন, কালো আইন এটা বাতিল চাই, কিন্তু যখনই যেই সরকার ক্ষমতা আসে সে তখন এটা বাতিল না করে এইটা ব্যবহার করে তাদের নিজেদের ফায়দা হাসিল করত। সংবিধান সহায়তা করেছে 74-এর এই আইন তৈরিতে, যা এখন সময় বিবেচনায় অপ্রয়োজনীয়। তবু কেন কোনো দলই পরিবর্তন করেনি এই আইন? বিএনপি নেতাও দিলেন তার দলীয় ব্যাখ্যা। এরপরে যতগুলো সরকার আসছে, ধরেন এরশাদ করেন নাই, বিএনপি করতে পারত 91 সনে, কিন্তু তারা আবার ওই যে আন্দোলনে সকলের সাথে 3 জোটের একটা রূপরেখার মধ্যে পড়ে গেছে, যে কারণে তারা আর পরবর্তীতে করতে পারে না। গুম কনভেনশনে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই স্বাক্ষরের ফলে কি পরিবর্তন আসতে পারে বিশেষ ক্ষমতা আইন 1974 আইনের ক্ষেত্রে? সংযোজন করা বলি, অ্যামেন্ডমেন্ট করা বলি, এটা সংসদ থাকতে হয়, আদারওয়াইজ কীভাবে করবে? অনেকে বলে যে রেফারেন্ডাম করে বা গণভোটে করা, গণভোটের বিধানটা বাতিল হয়ে গেছে কনস্টিটিউশন থেকে। নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে, নিবর্তনমূলক আইন বা বিধান কনস্টিটিউশন থেকে থাকবে না। বিশেষ ক্ষমতা আইনটা একটা কালো আইন, এটা আমরা আইনজীবী হিসেবে এত বছরের যে আমাদের অভিজ্ঞতা এবং আমরা আদালতের কাছে যে সমস্ত আর্গুমেন্ট করেছি, সেখানে সবসময় বলেছি আইনটা বাতিল হওয়া উচিত, সেটা আজও আমি বলছি, কিন্তু এটা বাতিল করার দায়িত্ব এবং ক্ষমতা রাষ্ট্রের। বিশেষজ্ঞরা মনে করছেন আয়নাঘর বা এই তন্ত্রসংলগ্ন বিষয়গুলোর উৎপত্তি হয়েছে এই ধরনের আইন থেকেই। অন্তর্বর্তী সরকারের সময় গুম কনভেনশনে বাংলাদেশ নাম লেখালেও আনুষ্ঠানিকভাবে বিশেষ ক্ষমতা আইন 1974, এই আইনটি কবে বাদ দেওয়া হবে সেটাই এখন প্রশ্ন হয়ে রইল। মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি গুমের সংস্কৃতি বন্ধ করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। এখন দেখার বিষয়, গুম বিষয়ক কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষর ঠিক কতটা বাংলাদেশের আইনে প্রভাব ফেলতে পারে, নিরাপত্তা দিতে পারে সাধারণ মানুষদের, আর টেনে ধরতে পারে এই সমস্ত কালো আইনের লাগাম। মশিউর অনিক, এখন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করার কথা রয়েছে এই সিনিয়র সাংবাদিকের। আর এই বিষয়ে জানাতে ঢাকার সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজার ইমন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ইমন, কখন নাগাদ আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান, কোনো তথ্য পেয়েছেন কি? অনেক আমরা যতটুকু জানতে পেরেছি, যেটি বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব জয়কে অপহরণ ও পরবর্তীতে যে হত্যা চেষ্টা যে মামলাটি রয়েছে, সেই মামলায় আজকে এই আদালত প্রাঙ্গণে এসে আদালতে তিনি জামিন আবেদন করার কথা রয়েছে। যেটি বলছিলেন আর কি, এই বিষয়টি হচ্ছে বেলা 11টার দিকে হওয়ার কথা রয়েছে। মাহমুদুর রহমান আসার কথা রয়েছে বেলা 11টার দিকে। আমি যদি সকালবেলার কথা একটু বলতে চাই সিএমএম কোর্টের, সেটি হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত 4 জনের শুনানি কার্যক্রম চলছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা যিনি ছিলেন সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তাদের এই 4 জনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে কিনা, মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিনা সার্বিক বিষয়টি নিয়ে শুনানি চলছে। কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 10টার দিকে তাদেরকে এজলাসে তোলা হয়, সেই বিষয়টি এখন আদালত সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। আরেকটি বিষয় যেটি বলে রাখতে চাই, তাদের এই 4 জনকে যেহেতু আদালতে ওঠানো হয়েছে, সেই ক্ষেত্রে আদালতে যে নিরাপত্তার বিষয়টি আমাদের যেটি চোখে পড়েছে যে শুধুমাত্র আইনজীবী এবং সাংবাদিক ছাড়া আদালতের যে মূল ফটক রয়েছে সেই ফটক দিয়ে কেউই প্রবেশ করতে পারছেন। আর সেনাবাহিনীর সাথে আমরা দেখেছি যে পুলিশেরও অধিক টিম এখানে কাজ করছে। যদি আমি এখনকার চিত্র বলতে চাই, এখনকার এই যেই 4 জনের কথা বললাম, সাবেক আইজিপি, সাবেক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সাবেক ডিএমপি কমিশনার, এই 4 জনের শুনানি কার্যক্রম চলছে, কিছুক্ষণ আগে শুরু হয়েছে। শুনানি কার্যক্রমে তাদেরকে কি নির্দেশনা আসে আদালতের পক্ষ থেকে সেটি আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। আর যেটি প্রথমে আপনি বলছিলেন যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের যে জামিন আবেদনের বিষয়টি, আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত যে তিনি বেলা 11টার পর আদালত প্রাঙ্গণে আসবেন এবং তার আইনজীবীর সাথে আমার কথা হয়েছিল। তার আইনজীবী যেটি বলছেন যে তিনি যেহেতু একটি মামলায় ইতিমধ্যেই তিনি সাজা হয়েছে তিনি অনুপস্থিত থাকায় বা পলাতক থাকায় আইনের ভাষায়, সেই ক্ষেত্রে তার আইনজীবী যেটি বলছেন যদি তাকে জামিন প্রদান করা না হয়, আদালত যদি জামিনের নির্দেশনা না দেয়, সেক্ষেত্রে তিনি যদি জেল হাজতে যায়, কারাগারে যায়, সেক্ষেত্রে সে যেহেতু সাবেক উপদেষ্টা ছিলেন, সাবেক প্রতিমন্ত্রীর মর্যাদাপূর্ণ একজন উপদেষ্টা ছিলেন, সেক্ষেত্রে তার আইনজীবীর পক্ষ থেকে আদালতের কাছে তারা ডিভিশন চাবে, অর্থাৎ কারাগারে যদি যেতে হয় তাকে, তাহলে সেক্ষেত্রে তার যে জেল কোড অনুযায়ী যে নির্দেশনা সেটি তারা চাবেন। আমি যদি সার্বিক বিষয়টি বলতে চাই, এখন পর্যন্ত এই সিএমএম কোর্টে আমরা যেটি বলছিলাম যে 4 জনের শুনানি কার্যক্রম চলছে, তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে এবং নতুন করে কোনো মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়া হবে কিনা সেই বিষয়টি আমরা শুনানি কার্যক্রম শেষে বলতে পারবো। সেক্ষেত্রে আরেকটু কথা জানিয়ে রাখতে চাই যে সাবেক যে আইনমন্ত্রী আনিসুল হক, তাকে কিন্তু প্রথমে গ্রেফতার করা হয়েছিল নিউ মার্কেট থানার একটি মামলায়, সেই বিষয়টিও আমরা জেনেছি। এখানে এসে যতটুকু জানতে পেরেছি নতুন করে তাকে মিরপুর থানার একটি হত্যা মামলার কথা বলা হচ্ছে, তবে এখন পর্যন্ত আমি স্পষ্ট করে বলতে পারছি না যেহেতু শুনানি কার্যক্রম চলছে। আমি যদি একেবারে সার্বিকভাবে এক কথায় বলতে চাই, আদালতের প্রাঙ্গণে মাহমুদুর রহমানের আসার কথা বেলা 11টার দিকে, তিনি জামিন আবেদন করবেন। যদি তাকে জামিন প্রদান না করেন আদালত, সেক্ষেত্রে তার আইনজীবীর বক্তব্য হচ্ছে তাকে কারাগারে পাঠানো হলে সেখানে তারা জেল কোড অনুযায়ী নির্দেশনা চাবেন। আর পাশাপাশি যেটি বলছিলাম যে 4 জনের শুনানি কার্যক্রম চলছে, সাবেক আইনমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক আইজিবি প্রধান এবং সাবেক ডিএমপি কমিশনার, এই 4 জনের শুনানি কার্যক্রম চলছে। এখনো যেহেতু চলমান এই শুনানি শেষ হওয়ার আগ পর্যন্ত আমার কাছে এই ছিল তথ্য। শুনানি শেষ হলে পরবর্তী সংবাদে আরো বিস্তারিত জানাতে পারবো। সিএমএম আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজারিমুন, জানাচ্ছিলেন আদালত প্রাঙ্গণের সবশেষ পরিস্থিতি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ডলার ও কয়েকটি ব্যাংকের তারল্য সংকটে বিপাকে খাতুনগঞ্জের ভোগ্যপণ্য আমদানিকারকরা। এছাড়া গত সরকারের আমলে বাজার নিয়ন্ত্রণ করা অনেকেই দিয়েছেন গা ঢাকা। এতে দেশের বৃহৎ এই পাইকারি বাজারে কোনো পণ্যের সরবরাহ সংকট তৈরি হয়েছে, বাড়তে শুরু করেছে দামও। ব্যবসায়ীরা বলছেন সরকার আমদানি বাড়াতে এলসি মার্জিন কমালেও তারল্য সংকট দেখিয়ে কোনো ব্যাংকই কম মার্জিনে এলসি খুলতে দিচ্ছে না। এতে বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকরা। শোয়েব রহমানের প্রতিবেদনে দেখবেন বাকিটা। চীনের পর দেশে দ্বিতীয় সর্বোচ্চ পণ্য আমদানি হয় প্রতিবেশী দেশ ভারত থেকে, যা মোট আমদানির 18%। আমদানিকৃত এসব পণ্যের মধ্যে বেশি আসে পেঁয়াজ, আদা, জিরা, শুকনো মরিচ, হলুদ সহ মশলা জাতীয় নানা পণ্য। দেশে ভোগ্যপণ্যের সর্ববৃহৎ পাইকারি বাজার চাকতাই খাতুনগঞ্জ। এখানকার কয়েক হাজার আড়তে প্রতিদিন লেনদেন হয় 1,500 কোটি টাকার পণ্য, যার অন্তত 30% বা 450 কোটি টাকার পণ্যই ভারতের। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর হঠাৎই এ বাণিজ্যে ভাটা পড়ে। তবে চলতি মাসের শুরু থেকে আবারও বাড়ছে আমদানি। আমরা দেখতেছি পেঁয়াজও আসতেছে, কেরালাতে একদম কম, 110 টাকা, কত কম, ওইটাও আসতেছে। সাপ্লাইয়ের তো কোনো সমস্যা বর্তমানে নাই, খাতুনগঞ্জে বর্তমানে অ্যাভেলেবল পণ্য আছে। ভারতে ওই শুকনো কমার কারণে থেকে ওই 10 থেকে 15 টাকা বাজার কমে গেছে। তবে খাতুনগঞ্জের সার্বিক আমদানির চিত্র এখনও স্বাভাবিক হয়নি, বেচাকেনাতেও পড়েছে ভাটা। ব্যবসায়ীরা বলছেন আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত বেশ কিছু বড় গ্রুপের প্রতিনিধিরাই বাজারে পণ্য সরবরাহ করত, তবে এখন তারা আত্মগোপনে থাকায় কমেছে পণ্য সরবরাহ। অস্বাভাবিক হারে বেড়েছে কিছু পণ্যের দাম। বড় বড় যে কোম্পানিগুলো তারা অনেকাংশ আমদানি কমিয়ে দিয়েছে। বিকল্প হিসাবে আমাদের ছোট বড় মাঝারি যে আমদানি করা আছেন তাদেরকে
সমান সুযোগ করে দিলে আমার মনে হয় যে বাজারে যে ঘাটতি সেটি আর হবে না। যদি সবাই এলসি করতে পারে 5 টাকার জায়গায় 6-7 টাকা যেতে পারবে, আর 25 টাকা যেতে পারবে না। যদি একজনই করে তখন 5 টাকার জায়গায় 25 টাকায় সে ফায়দাটা লুটবে। এছাড়া ব্যাংক থেকে এলসি খুলতে মার্জিন তুলে দেওয়ার কথা বলছে সরকার। তবে ব্যবসায়ীদের অভিযোগ, এলসি খুলতে এখনও শতভাগ মার্জিন দাবি করছে ব্যাংক। এরই মধ্যে 7 থেকে 8টি ব্যাংকে তারল্য সংকট চরম আকার ধারণ করেছে। ফলে স্বাভাবিক লেনদেন করতেও বিড়ম্বনার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। ব্যাংক গেলে ফুল ভ্যালুতে এলসিও করতে পারছে না, দিচ্ছে না, টাকা নেই। কয়েকটা ব্যাংক হয়তো হাতে গোনা মুষ্টিময় কয়েকটা ব্যাংক যাদের সুবিধা দিচ্ছে, ফাটি বিশেষে এরকম সুবিধা দিচ্ছে। ভারত আপনার রপ্তানি শুল্ক ছিল ওদের 40%, ওটাকে কমিয়ে এখন ওটা 20%-এর মধ্যে নিয়ে আসছে। আর যেটা আপনার এলসির যেটা নাফিড রেট ছিল $550, ওটাকে এখন $405 নিয়ে আসছে। এলসি করতে বিভিন্ন ব্যাংক এখনও ডলারের মূল্য নিচ্ছে প্রায় 120 টাকা। এতে বাড়তি মূল্যে পণ্য আমদানি করতে অনীহা প্রকাশ করছেন অনেক আমদানিকারক। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা আজও কর্মবিরতি পালন করছে। 4 দফা দাবি বাস্তবায়নে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন কর্মবিরতি পালন করা চিকিৎসকরা। এ নিয়ে আরও জানাতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, কর্মবিরতি চলছে, আর যেটা জানি যে কর্মবিরতি থাকলেই চিকিৎসা সেবাও তার প্রভাব পড়ে, তো এক্ষেত্রে কতটা প্রভাব পড়েছে সেখানে? আর ইন্টার্ন চিকিৎসকরা যে 4 দফা দাবি করেছে সেগুলোই বা কী? অনেক বরিশালে গত 27 তারিখ একটি শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং তারপরেই শিশুর যে স্বজনরা রয়েছে তারা এক চিকিৎসকের দায়িত্বরত চিকিৎসকের উপর হামলা করে কিংবা লাঞ্ছিত করে, এমনটাই দাবি করেছেন এখানকার যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু সে সময় থেকেই তারা কর্মবিরতিতে চলে যায় এবং গতকালকে পরিচালক সহ সেনাবাহিনী এবং পুলিশের সাথে একটি আলোচনাও হয় তাদের, এবং সেখানে কোনো সুরাহা না হওয়ায় তারা কিন্তু তাদের কর্মবিরতি অব্যাহত রাখে এবং তার পরিপ্রেক্ষিতে আজকেও কিন্তু সেই কর্মবিরতি চলছে। এবং যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছে তারা বলছেন যে জরুরি যে ধরনের সেবাগুলো রয়েছে সেগুলো চালু রেখেই তারা কর্মবিরতি রয়েছে এবং সেগুলো চলমান আছে। তবে আজকে সকালে কিছুক্ষণ আগেই কিন্তু এই যে বহির্বিভাগের যে টিকিট কাউন্টারটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয় এবং এতে আসলে কিছুটা ভোগান্তিতে পড়েন যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন। এবং জরুরি বিভাগের যে চেম্বারগুলো রয়েছে ডাক্তারদের, সেগুলোতেও আমরা 2-4টিতে ডাক্তার দেখেছি এবং বাকিগুলো কিন্তু খালি রয়েছে। সেক্ষেত্রে যারা টিকিট সকাল থেকে কেটেছিল তারাও কিন্তু ডাক্তার দেখাতে পারছে না। এবং চিকিৎসকরা যেটা দাবি করছেন যে তাদের নিরাপত্তা নিশ্চিত সহ 4 দফা একটি দাবি কিন্তু তারা গতকাল পরিচালক বরাবর দিয়েছেন এবং সেই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি কিন্তু অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। তার মধ্যে নিরাপত্তা নিশ্চিত সহ আনসারদের সংখ্যা বাড়াতে হবে, এছাড়া পুলিশ সার্বক্ষণিক পুলিশ এখানে থাকতে হবে, এরকম দাবি করেছেন তারা, এবং তাদের সুরক্ষা আইনের আওতায় আনতে হবে এমনটিও তারা দাবি করেছেন। তো পরিচালক গতকালকে যেটি জানিয়েছেন যে তিনি চেষ্টা করবেন তাদের সকল দাবি আসলে বাস্তবায়ন করার। তার পরিপ্রেক্ষিতে কিন্তু বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে কিন্তু এই মুহূর্তে যদি দেখায় বহির্বিভাগের চিত্র, সেখানে কিন্তু প্রচুর লোকের সমাগম রয়েছে এবং অনেক ভিড় রয়েছে, যার কারণে চিকিৎসা সেবা কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে। তবে ওয়ার্ডগুলোর চিকিৎসা সেবার কথা যদি বলি, ওয়ার্ডগুলোতে কিন্তু চিকিৎসা সেবা চলছে এবং যারা নার্স রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত চিকিৎসা দিচ্ছে। তবে ইন্টার্ন চিকিৎসকদের আমরা উপস্থিতি কম দেখেছি। তবে তারা বলছেন যে এমার্জেন্সি যে চিকিৎসাগুলো রয়েছে, জরুরি বিভাগের যে চিকিৎসা, জরুরি কোনো রোগী ভর্তি হলে যে চিকিৎসা রয়েছে সেগুলো তারা দিচ্ছেন। তবে তারা কর্মবিরতি পালন করছেন এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন। তো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান, জানাচ্ছিলেন সেখানকার ইন্টার্ন চিকিৎসকদের আজকের চলা কর্মবিরতির সবশেষ। এদিকে চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গুর উপদ্রব, একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত মারা গেছে 10 জন। আর এই নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, এখন পর্যন্ত কতজন রোগী ভর্তি আছেন সেটা জানাবেন। আর জানছিলাম যে 10 জন মারা গেছেন, তো প্রতিদিন কতজন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিতে আসছেন হাসপাতালে, কি তথ্য আছে?
অনেক পুরো বছরের পরিসংখ্যান দিয়ে শুরু করি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 1385 জন, তার মধ্যে মারা গেছেন 15 জন। তবে চলতি বছরের প্রথম 8 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যার চাইতে চলতি মাসের প্রথম 28 দিনে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেক বেশি, অর্ধেকের চেয়েও বেশি, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আজকে প্রথম সেপ্টেম্বরের প্রথম 28 দিনে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 787 জন, এর মধ্যে মারা গেছেন 10 জন। নিশ্চিতভাবে বলা যায় যে উদ্বেগের সাথে কিন্তু চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। সেই জায়গাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তারা বিশেষ ইউনিট চালু করেছে। এখানে 45টি বেড রাখা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 45টি বেডই কিন্তু এখন পরিপূর্ণ এবং অনেককেই চিকিৎসা দিতেও হিমশিম খেতে হচ্ছে সে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি প্রাইভেট যে হাসপাতালগুলো আছে সেখানেও কিন্তু রোগীর চাপ বাড়তে শুরু করেছে। সেই জায়গাতে আমরা জানতে পেরেছি চট্টগ্রাম সিভিল সার্জনের পক্ষ থেকে সকল উপজেলা হাসপাতালগুলোকে ডেঙ্গুর বিশেষ ইউনিট চালু করার জন্য বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকেও এক ধরনের নির্দেশনা দিয়েছে, পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন কার্যালয়। তারা বলেছেন মশা নিধনে যেন বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। যদিও সিটি কর্পোরেশন বলছে তারা মশা নিধনের জন্য গত বছরের চাইতে এবছর লোকবল বাড়িয়েছেন, একই সাথে তাদের যে মশক নিধনের যে মেডিসিন, যে ওষুধ, যে কীটনাশক, সেটিও কিন্তু তারা পরিবর্তন করেছে। ভেষজ কীটনাশক তারা প্রয়োগ করছে এবং সেটির কার্যকারিতা গতবারের চাইতে বেশি, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামে কিন্তু প্রতিদিনই এই ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, সেই মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করছে। সেই জায়গাতে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা বাড়তে শুরু করেছে। চিকিৎসকরা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম যেমন জোরদার করতে হবে, পাশাপাশি মানুষকে সচেতন হতে হবে। তবে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে আজকের যে চিত্র, অর্থাৎ এখন পর্যন্ত চট্টগ্রামে যা ডেঙ্গুতে যে আক্রান্ত হয়েছে সেটি কিন্তু সঠিক তথ্য নয়, এমনটি বলছেন চিকিৎসকরা। অনেকেই কিন্তু আক্রান্ত হওয়ার পরে চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে গিয়ে চিকিৎসা নিয়ে আবার বাসায় ফিরে যাচ্ছেন। সেই পরিসংখ্যানটা কিন্তু সিভিল সার্জন কার্যালয় থেকে যে পরিসংখ্যান দেওয়া হয় সেখানে আসছে না। তাই বলা হচ্ছে যে এখন যে আক্রান্তের সংখ্যা সেটি আরও বেশি হতে পারে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এ ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সবশেষ তথ্য। অনেক চট্টগ্রাম মেডিকেল কলেজে ফের ভর্তি হচ্ছে বেশি ডেঙ্গু রোগী, সে বিষয়ে সবশেষ জানানোর জন্য সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। তিরিশ শতাংশ মাটি ধান প্রায় ডুবো ডুবো অবস্থা হয়ে গেছে। চারা লাগাইলাম তাও তো ডুবি গেল। নদী ভাঙতেছে, ভাঙিয়া অনেক দূর, মানে প্রায় ঘর ধরা হয়ে গেছে। রংপুর কুড়িগ্রামে বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তার পানি, তলিয়ে গেছে নির্মাঞ্চল, পানির নিচে ফসলি জমি, বেড়েছে অন্যান্য নদ নদীর পানিও। এ নিয়ে থাকছে বিস্তারিত। বাংলাদেশে সফররত IMF এর প্রতিনিধি দলের সাথে বৈঠকের কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংকের সামনে আছেন সহকর্মী আতাউর নিয়ন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আতাউর, বৈঠকে কি কি বিষয়ে আলাপ হবে সে ব্যাপারে আপনি এখন পর্যন্ত কিছু জানতে পেরেছেন কিনা? যেমনটি বলছিলেন যে প্রতিদিনের মতোই কিন্তু আজকে IMF বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠকের জন্য 9:30 শিডিউল থাকলেও সেটি আধা ঘন্টা দেরি করে পরে 10টার দিকে IMF এর যে প্রতিনিধি দল আছে তারা বাংলাদেশ ব্যাংকের প্রবেশ করেন। তবে গত 24 তারিখ থেকে তারা ধারাবাহিকভাবে কিন্তু আর্থিক খাত বা ব্যাংক খাত দিয়ে সামষ্টিকভাবে কিন্তু তারা হচ্ছে সংস্কার সহ যেই আমরা জেনেছি যে গভর্নর কিছুদিন উনি যখন সংস্কারের জন্য নতুন দায়িত্ব পান বাংলাদেশ ব্যাংকে, তখন উনি বলেছিলেন যে বর্তমানে যে আমাদের রিজার্ভের যে অবস্থা আছে, ডলার সংকট রয়েছে, সেখানে IMFকে একটি প্রস্তাব দেওয়া হবে যে আর্থিক খাতে তারা যে প্রস্তাবগুলো দিচ্ছে সেই সংস্কারগুলো করা হবে, কিন্তু তার বিপরীতে আরও $3 বিলিয়ন তাদের কাছ থেকে বেশি চাওয়া হবে। তো সেই দিক থেকে আসলে IMF গত 24 তারিখ যখন বাংলাদেশে এসে প্রথম দফায় বৈঠক করা শুরু করেন, তারই ধারাবাহিকতায় আজকেও তারা বৈঠক করতে এসেছে এবং আজকে যে বিষয়টা নিয়ে আসলে বৈঠক করবে তার একটি বিষয় হচ্ছে সার্বিক যে আর্থিক খাত রয়েছে বাংলাদেশের, মানে শুধুমাত্র কিন্তু ব্যাংকিং খাত নিয়ে কিন্তু
কিন্তু তারা আলোচনা করবেন না বা শুধু ঋণ নিয়ে করবেন না, তারা সার্বিক যে আর্থিক খাত রয়েছে সেই আর্থিক খাতের মধ্যে আমরা ব্যাংক খাত রয়েছে, আমাদের শেয়ার বাজার, পুঁজিবাজার রয়েছে, আমাদের যেই নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো রয়েছে বা ব্যাংকিং বাইরে যেই আমরা যদি বলি আর্থিক ছোট যে কোম্পানিগুলো রয়েছে, সেই ফাইন্যান্স কোম্পানিগুলো রয়েছে, সেগুলোর বিষয়ে মানে সার্বিকভাবে তারা আলোচনা করবেন। তো আমরা দেখেছি যে আসলে আমাদের যে আর্থিক খাত রয়েছে সেটি গত 15 বছরে কিন্তু একটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। শুধু যে ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়েছে বা সেখানে একটি অনিয়ম হয়েছে সেটি কিন্তু না। আর্থিক খাতের মধ্যে যদি ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলোর কথা বলে থাকি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে ছোট যে পিপলস লিজিংয়ের মতো একটি আর্থিক খাত বন্ধ হয়ে গেছে, আর্থিক কোম্পানি বন্ধ হয়ে গেছে। এরপর ইন্টারন্যাশনাল লিজিং সহকারে বেশ কিছু কোম্পানি কিন্তু একটি নেতিবাচক অবস্থায় পড়েছিল যখন পিকে হালদারের ঘটনা ঘটে। তো এই অবস্থায় কিন্তু সেই আর্থিক কোম্পানিগুলো বা ফিনান্সিয়াল সেক্টরটাও কিন্তু একটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। এছাড়া যদি আমরা শেয়ার বাজারের কথা বলি, সেই শেয়ার বাজারে কিন্তু খুব একটা ভালো অবস্থায় নাই। আমরা গত 15 বছর দেখেছি যে 2010 সালের যে বড় ধস হয়েছে, সেই ধসের পর থেকে এখন পর্যন্ত মার্কেট যে বিশ্লেষকরা রয়েছেন, বিশেষজ্ঞরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে আসলে মার্কেট কখনোই 2010-এর পর থেকে ভালো অবস্থানে কখনো ছিল না। উত্থান পতনের ধারাবাহিকতা হয়তো মার্কেটে থাকবে, কিন্তু একটি গতিশীল যে মার্কেট সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেশের পুঁজিবাজারে দেখতে পারিনি। তো সার্বিকভাবে আসলে আজকে তারা যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী তারা জানিয়েছে যে তারা ওভারঅল যেই সার্বিক আর্থিক খাত রয়েছে প্রতিটি সেক্টর ধরে সেই সেক্টর বিষয়গুলোতে বাংলাদেশ ব্যাংকের সাথে তারা বৈঠক করবে। এবং জানিয়ে রাখি যে আগামীকালকে তাদের বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের সফরের শেষ দিন রয়েছে। এর পরবর্তীতে তারা জানা যাবে যে আসলে বাংলাদেশ পরবর্তী কিস্তি পাচ্ছে কি না, সেই বিষয়ে তারা পরবর্তী তাদের বোর্ডের থেকে সিদ্ধান্ত নিয়ে জানাবে। তো এই ছিল আজকের IMF-এর মিটিংয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের আমার কাছ থেকে সর্বশেষ। বাংলাদেশে সফররত IMF-এর প্রতিনিধি দলের সাথে বৈঠকের কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, আর সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আতাউল নিয়ন। সবশেষ মিয়ানমারে কারাভোগ শেষে দেশে পৌঁছেছেন 85 বাংলাদেশি। সকালে কক্সবাজারের নুরিয়ারছড়ার ঘাটে পৌঁছায় তাদের বহনকারী জাহাজ। একই জাহাজে মিয়ানমারে বিজিপি ও সেনা সদস্যদের পাঠানোর কথা রয়েছে। এ নিয়ে আরও জানাতে কক্সবাজারের নুরিয়ারছড়ার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠাতে জাহাজ কখন নাগাদ রওনা দিতে পারে? অনেক হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে একটি টাগবোট প্রস্তুত রাখা হয়েছে। সেই টাগবোটটিতে করে মিয়ানমারের যারা নাগরিক রয়েছেন, বিশেষত সেখানকার উদ্ভূত যে সংঘাতময় পরিস্থিতি সেটির কারণে যারা বাংলাদেশে পালিয়ে এসেছিলেন, 123 জন মতো মিয়ানমারের বিজিপি এবং সেনা সদস্যরা রয়েছেন, তাদেরকে এই টাগবোটটিতে করে বঙ্গোপসাগরে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে মিয়ানমারের জলসীমায় যে মিয়ানমারের জাহাজটি অপেক্ষা করছে, চিন্ডুইন নামে একটি জাহাজ, সেই জাহাজটিতে তুলে দেওয়া হবে বলে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। এর আগে সকাল 9:10 দিকে এই জাহাজটিতে করে বাংলাদেশের 85 জন নাগরিককে নিয়ে আসা হয়, যারা বিভিন্ন মেয়াদে মিয়ানমারে কারাভোগ করেছেন। এবং আমরা এখানে যারা আসলে তাদের নিয়ে যাওয়ার জন্য নিজেদের ঘর বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা আত্মীয় স্বজন এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে মূলত বেশিরভাগই তারা সমুদ্রের যে সমুদ্রপথে বিদেশ পাড়ি জমানোর যে প্রবণতা, বিশেষ করে মালয়েশিয়া যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতার প্রেক্ষিতে তারা সমুদ্রপথে মালয়েশিয়া যেতে গিয়ে মূলত মিয়ানমার নৌবাহিনীর হাতে ধরা পড়েন এবং সেখানে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন এবং তাদেরকেই আজকে এখানে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এর আগে সকাল 8:20 দিকে যারা মিয়ানমারের নাগরিক বাংলাদেশে সংঘাতময় পরিস্থিতিতে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে এই জেটি ঘাটটিতে নিয়ে আসা হয় এবং তারা এখন পর্যন্ত অপেক্ষা করছেন। এখানে তাদের যে পরিচয় যাচাই বাছাইয়ের কাজ, ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের কাজ, সেই কাজটি এই মুহূর্তে চলছে এবং এখানে এই টাগবোটটিতে করে তাদের নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অনেক এই ছিল আমার কাছে সবশেষ। মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে পৌঁছেছেন 85 বাংলাদেশি, সেই সাথে বিজিপি এবং সেটা সদস্য তাদের কথা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। রংপুরে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা নদীর পানি। এরই কাউনিয়া পয়েন্টে 31 সেন্টিমিটার উপর দিয়ে এবং ডালিয়াতে 1 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে নির্মাঞ্চল, বেড়েছে অন্যান্য নদ নদীর পানিও। এ নিয়ে আরও জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি।
বাপ্পি, তিস্তার পানি আবারও বেড়েছে, তো এখন পর্যন্ত কতটি এলাকা প্লাবিত হয়েছে আর সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন? অনেক সর্বশেষ খবর যেটি পেয়েছি যে শুধু আমি যে এলাকায় আছি গঙ্গাচড়া উপজেলাতে 3টি গ্রামের প্রায় 300 মানুষ এখন পানিবন্দী হয়েছে এবং এখানকার স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন ইতোমধ্যেই ত্রাণ কার্যক্রম শুরু করেছে। গতকালকে তারা 100 বস্তা শুকনো খাবার বিতরণ করেছে পানিবন্দীদের মাঝে এবং আজকেও বিতরণের প্রস্তুতি চলছে বলে জানতে পেরেছি অনেকে। এবং আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করেছি যে তিস্তা পানি হুট করে এই যে বেড়ে গেছে, কারণ উজানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাংলাদেশের অংশেও বৃষ্টি হচ্ছে, ভারতের অংশ বৃষ্টি হচ্ছে, যে এই একদম প্রায় যে বাঁধ, সেই বাঁধ ছুঁই ছুঁই অবস্থা। আরও একটু পানি বেশি ছিল, এখানকার স্থানীয়রা বলছে যে একটুখানি কমে গেছে কয়েক ইঞ্চি পানি। তো সেই সুবাদে বলা যায় যে যেহেতু উজানের পয়েন্ট হচ্ছে ডালিয়া পয়েন্ট, সেখানে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এবং এই পানিগুলো পুরোপুরি ভাটির দিকে চলে যাচ্ছে, যার কারণেই কাউনিয়া পয়েন্টে 31 সেন্টিমিটার উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। কিন্তু সব মিলিয়ে এই সময়টায় আসলে আনএক্সপেক্টেড, এটি অপ্রত্যাশিত থাকে, যেহেতু বর্ষা মৌসুমটা একটু দেরি করে শুরু হয়েছে, যার কারণেই এই পানিটা বেড়েছে বলে আমরা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে। এবং তারা সবাই আশা করছেন যে খুব দ্রুত এই পানিটা নেমে যাবে এবং ফসলের যে ক্ষেতগুলো ডুবে গেছে সেগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না বলেও তারা ধারণা করছেন। যে ইতিমধ্যে যে চরাঞ্চলে বা নিম্নাঞ্চলে যে ফসলগুলো ছিল সেগুলো ডুবে গেছে, কিন্তু পানি যদি দ্রুত নেমে যায় তাহলে খুব বেশি ক্ষতি হবে না, এমনটি আমরা জানতে পেরেছি। তো অনেক এই ছিল আমার কাছে নদীর পানি বৃদ্ধি নিয়ে সবশেষ অবস্থা। রংপুরে বেড়েছে তিস্তা নদীর পানি, এতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। আর সে বিষয়ে জানানোর জন্য এমরুল বাপ্পি যুক্ত ছিলেন সেখান থেকে, জানাতে সবশেষ। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে বেড়েছে তিস্তা নদীর পানি, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, তলিয়ে গেছে ফসলি জমি। এ নিয়ে জেলার রাজারহাট উপজেলা থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মঞ্জু। কুড়িগ্রামের সীমান্ত ঘেঁষা ভারতের জেলাগুলোতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, পাশাপাশি যে আমাদের যে কুড়িগ্রাম জেলা আছে সেই জেলার অভ্যন্তরেও কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী যে এর ফলে নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পেতে থাকবে এবং পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ব্রহ্মপুত্র, ধল্লা, তিস্তা, দুধকুমার সহ যে নদ নদীগুলো আছে সবগুলোতেই কিন্তু পানি বাড়ছে, তবে তিস্তায় পানি বাড়ছে বেশি করে, যার ফলে তিস্তা পাড়ের যে গ্রামগুলো আছে, বিশেষ করে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার যে গতিয়াশাম, খিতাবখা, চর খিতাবখা, বড়দরগা, রামহরি, চতরা, এইসব যে গ্রাম আছে এই গ্রামগুলোর নিম্নাঞ্চলে কিন্তু পানি ঢুকে পড়েছে। আমি এখন আছি গতিয়াশাম গ্রামে। এই গ্রামে প্রবল বেগে পানি ঢুকছে এবং নিম্নাঞ্চলে কিন্তু পানি ক্রমেই ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে পাট ক্ষেত, ধান ক্ষেত তলিয়ে গেছে, সেই সাথে কিছু কিছু এলাকায় ভাঙন ধরেছে। স্থানীয় লোকজন সেই ভাঙন ঠেকানোর জন্য গাছপালা, ডালপালা ফেলে সেই ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। পরিস্থিতি কবে উন্নতি হবে এটা সুনির্দিষ্টভাবে না বলা গেলেও অবনতি দিকটার আশঙ্কাই বেশি, এটাই মনে করছেন এখানকার মানুষ। এই ছিল কুড়িগ্রামে নদ নদীগুলোতে পানি বাড়ার সর্বশেষ তথ্য। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 66 জনে। নিখোঁজ অর্ধশত ব্যক্তির সন্ধানে চলছে উদ্ধার কাজ। এদিকে সবচেয়ে বেশি হতাহতের ঘটনার শিকার রাজধানী কাঠমান্ডুর উপত্যকা অঞ্চল। শনিবার দেশটির বেশ কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ ছাড়িয়েছে 300 মিলিমিটার। স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি পানি বইছে কোশি নদীতে। বিপদসীমা অতিক্রম করায় বন্যা আরও ভয়াবহ হওয়ার শঙ্কা নেপালের আবহাওয়া দপ্তরের। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে বেশ কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। নেপাল সরকারের তথ্য বলছে চলতি বছর জুন থেকে দেশটিতে বন্যা, ভূমিধস ও বজ্রপাতে প্রাণ হারিয়েছে 250-র বেশি মানুষ। হারিকেন হেলেনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্র। ক্যাটাগরি 4 মাত্রার হারিকেনের আঘাতে দেশটির 5টি অঙ্গরাজ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 63 জনে। এর আগে হারিকেনের সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজ অর্ধশত মানুষ। নিখোঁজের সন্ধানে চলছে উদ্ধার কাজ। মার্কিন কর্তৃপক্ষের ধারণা, হারিকেনে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ক্ষতির পরিমাণ পৌঁছাতে পারে $1100 কোটি পর্যন্ত। 5টি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন 32 লাখ বাসিন্দা।
বর্তমানে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে হেলেন অগ্রসর হচ্ছে টেনেসি ও ওয়াহিয়ার দিকে। 600 মিলিমিটারের বেশি বৃষ্টির শঙ্কা থাকায় আকস্মিক বন্যা সতর্কতার আওতায় 14টি স্থানের 11 লাখের বেশি মানুষ। গেল শুক্রবার ঘন্টায় 225 কিলোমিটার গতিবেগে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম উপকূলে আঘাত হানে স্মরণকালের শক্তিশালী হারিকেন হেলেন। ক্রীড়াঙ্গনে একই পদে 2 মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না। যুব ও ক্রীড়া উপদেষ্টার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দেশের ক্রীড়া সংগঠকরা। তবে বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ করেই দায়িত্ব ছাড়তে চান ফেডারেশন কর্তারা। সরকারি হস্তক্ষেপে বৈশ্বিক সংস্থার নিষেধাজ্ঞা আসতে পারে বলে আশঙ্কা আর্চারি ফেডারেশনের। বিস্তারিত ওয়াসিউল হক পান্থর প্রতিবেদনে। কিছু ফেডারেশনে 30 বছর 40 বছর ধরে বিভিন্ন ফেডারেশনে বছরের পর বছর পদ আঁকড়ে রাখা সংগঠকদের শুক্রবার আলটিমেটাম দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কোন ফেডারেশনে কেউ 2 বারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে আর্চারি, হ্যান্ডবল, রোয়িং, ভলিবল, ভারোত্তোলন সহ বেশ কয়েকটি ফেডারেশনের শীর্ষকর্তারা একই পদে বহাল আছেন 20 থেকে 30 বছর ধরে। ফলে এসব খেলায় এক প্রকার স্থবিরতা বিরাজ করে। ক্রীড়াঙ্গনের সংস্কারে তাই উপদেষ্টার এমন সিদ্ধান্ত। 2001 সালে আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠার শুরু থেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন রাজীব উদ্দিন চপল। তার সংগঠক জীবনে গুরু মানেন আসাদুজ্জামান কোহিনুরকে, যিনি 1991 সাল থেকে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদে বহাল। উপদেষ্টার হুঁশিয়ারিতে কষ্ট পেলেও অভিমান চাপা রেখে 2 প্রবীণ ক্রীড়া সংগঠক সাধুবাদ জানিয়েছেন সংস্কারের এই সিদ্ধান্তকে। এটা যদি প্রত্যেকটা ফেডারেশনের গঠনতন্ত্রে থাকে যে হ্যাঁ, যে 2 টার্মের বেশি থাকতে পারবে না, 8 বছর অনেক সময়। একটা লোক যদি সে চায় সে ভালো করতে পারবে, আমি মনে করি এটা করে খারাপ কিছু না। আমি যদি একদম আমার ব্যক্তিগত অভিমত পোষণ করি, আমি সাধুবাদ জানাই। এই ধরনের একটা নিয়ম সার্বজনীন করা উচিত। তবে সার্বজনীন হইলেও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকাটাই ভালো ছিল। অধিকাংশ ফেডারেশনের বর্তমান কমিটির মেয়াদ 2025 সাল পর্যন্ত। তাই গুরু শিষ্য দুজনেরই আবদার বর্তমান কমিটির মেয়াদ শেষ করে সম্মানের সাথে বিদায় নেয়ার। গভর্নমেন্ট তার একটা নিয়ম মেনে চললো এবং আমাদেরও অল্প সময় আছে, এই সময়টা আমরা শেষ করতে পারলাম। আমরা একটা ভালোভাবে গেলাম, সুন্দরভাবে একটা নতুন কমিটি আসলো। এটা হলে ভালো হতো। যারা আন্তর্জাতিক অ্যাচিভমেন্ট আছে এবং যারা সম্ভাবনা আছে তাদেরকে একটু সময় দেওয়া দরকার। আমার মনে হয় এখন তাদেরকে না করে তাদের সময় দেন যে এত তারিখে তো আপনাদের সংস্কারটা করে নেবেন। আমার কিছু চাওয়া পাওয়া নাই দেশবাসীর কাছে। আমি আমার এক্সিটটা চাই, আমি সম্মানজনকভাবে যেন ক্রীড়াঙ্গন থেকে বিদায় হতে পারি। সরকারি হস্তক্ষেপে কমিটি ভেঙে গেলে বেশ কিছু সমস্যার মুখে পড়তে পারে আর্চারি ফেডারেশন, এমন আশঙ্কা এই ফেডারেশন কর্তার। আমাদের মেন ইভেন্ট চায়নার মতো পরাশক্তিকে হারিয়ে আমরা এশিয়ান চ্যাম্পিয়নশিপটা ভোটের মাধ্যমে গত কংগ্রেসে, এশিয়ান কংগ্রেসে আমরা পেয়েছি এশিয়ান চ্যাম্পিয়নশিপ। এটা হলো নভেম্বর 25-এ। এটা করতে গেলে কিন্তু আমাদের ব্যাপক অভিজ্ঞতার দরকার। কারণ এখন যদি সাপোজ যদি আমি আমার পোস্ট থেকে চলে যাই, ইন্টারন্যাশনাল একটা এফেক্ট পড়বে। পদে না থাকলেও আমৃত্যু নিজেদের সন্তান প্রতিম ফেডারেশনের সাথে থাকার অঙ্গীকার 2 ক্রীড়া সংগঠকের কণ্ঠে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।